হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএসসি সংক্রান্ত তোমাদের অনেক প্রশ্ন সেই নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমাদের এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও গেছে এবং সেখানে তোমরা তোমাদের অনেক প্রশ্ন করেছো। সমস্ত প্রশ্নের উত্তর আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী এবং সেই কারণেই আজ আমাদের এই উপস্থাপনা। আমাদের সঙ্গে অবশ্যই আছে আমাদের অমিত স্যার। তো চলো শুরু করি বিষয়টা। স্যার হ্যালো, আজ সিএসসি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্টুডেন্টদের, সেই সংক্রান্ত তাদের মনের যে ভ্রান্ত ধারণা সেগুলো দূর করব, পাশাপাশি তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে এবং কিছু গাইড আপনার থেকে পায় সেই সংক্রান্ত আলোচনা আজ করব। বেশ, কোনো অসুবিধা নেই। তো তোমাদের বলে রাখি, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে এবং চলবে 15ই এপ্রিল পর্যন্ত। এখানে তোমরা আর্টস, সায়েন্স, কমার্স বিষয়ের পাশাপাশি আমাদের যে পারফর্মিং আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং শিক্ষাগত যোগ্যতা যদি বলি তাহলে অবশ্যই তোমরা জানো 55% মার্কস থাকতেই হচ্ছে মাস্টার্সে, পাশাপাশি নেট সেট পাশ করে থাকতে হচ্ছে। কিন্তু যাদের পিএইচডি রয়েছে অবশ্যই সেটা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে তাদের কিন্তু নেট সেট পাস না করে থাকলেও চলবে। তো এই সংক্রান্ত বিষয় নিয়েই তোমাদের মূলত আলোচনা, পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তো চলো তোমাদের একে একে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দিই। তো প্রথমেই যে প্রশ্নটা এসেছে যে স্যার মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা জিজ্ঞাসা করেছেন নওয়াজ। হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কেন করতে পারবে না। আচ্ছা, তাহলে বুঝতে পারলে বিশেষ করে এটা হয় হচ্ছে তোমাদের নেট সেটের এডুকেশন সাবজেক্টের উপর। যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে অর্থাৎ এনএট করেছো তারা তোমরা নেট সেট দিয়েছো এডুকেশন সাবজেক্টের উপর, পাশাপাশি গ্র্যাজুয়েশন মাস্টার্স হয়তো সংস্কৃত বা বাংলা নিয়ে পড়েছো, তো বাংলাতেও নেট সেট পাস করে রয়েছো, তারাই তোমরা এই প্রশ্নটা করেছো যে মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা। অবশ্যই মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে স্যার আরেকটি আমি প্রশ্ন করছি, ধরুন কোনো একটা স্টুডেন্ট মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করলো, সেক্ষেত্রে কি তার ইন্টারভিউ ডেট একই দিনে পড়তে পারে? সাধারণত এরকমটা হয় না, ঠিক আছে। সাধারণত আমরা দেখেছি যে এরকমটা হয় না, খুব রেয়ার কেস হতে পারে। তো এখনো পর্যন্ত এরকম হয়নি, আশা করছি এবারেও সেরকম কিছু হবে না। তাহলে বুঝতেই পারলে যে মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই তুমি অনায়াসেই করতে পারো, তাতে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথাই থাকছে না। তো পরবর্তী প্রশ্নতে আসছি, সেখানে বলা হচ্ছে যে ট্যুরিজম বা ট্যুরিজম ম্যানেজমেন্ট এই বিষয়ে যদি সিট থেকে থাকে তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে কোনো স্টুডেন্ট? প্রথমেই বলি, ট্যুরিজম ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, আমরা যদি এবছর ফর্ম ফিল আপ করতে যাই দেখবেন ফর্মের সময় আমার সাবজেক্ট মানে কোন সাবজেক্টের ওপরে অ্যাপ্লাই করব সেটার একটা লিস্ট আসছে, আমাকে চুজ করতে হচ্ছে। তো সেটাতে কিন্তু এবছর ট্যুরিজম সাবজেক্টটা নেই। তো যতদূর ধারণা করা হচ্ছে এবছর ট্যুরিজম সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি নেই বলেই ফর্মে ওই অপশনটাও দেওয়া হয়নি। তাহলে আমরা বুঝতেই পারছি যদি এই রকম কোনো সাবজেক্টের সিট আছে কিনা তোমার মনে সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখানে অ্যাপ্লাই নাও যে অংশটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে তোমাদের সাবজেক্টটা আছে কিনা। যদি তোমার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করে নাও। আশা করছি এই বিষয়টায় আর কোনো সংশয় নেই। যদি সংশয় থেকে থাকে কি করতে হবে? অবশ্যই একটা কমেন্ট করতে হবে। তো চলো পরের প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্নতে একজন প্রশ্ন করেছেন যে ইউএসএ থেকে পিএইচডি করছেন, তার লাইফ সায়েন্স সাবজেক্ট, তো তার বয়স হয়ে গেছে এখন 49। তিনি কি বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন? না, এখানে তুমি কোথা থেকে পিএইচডি করছো সেটা খুব একটা বড় ম্যাটার নয়, তো সেই কারণে ছাড় পাওয়ার কোনো প্রসঙ্গই নেই, ছাড় পাবেন না। আচ্ছা, তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এই যে সিএসসির নোটিফিকেশন বেরিয়েছে সেখানে যদি আমরা বয়সের ঊর্ধ্বসীমা দেখি তাহলে ইউআরদের ক্ষেত্রে থাকছে 18 থেকে 40 এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা যেমন 3 বছরের ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ 18 থেকে 43 এবং এসসি এসটিরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। পাশাপাশি যারা স্যাক্টের আন্ডারে টিচার রয়েছেন তারা কিন্তু অবশ্যই করে 47 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই 47 বছর বয়সটা কি স্যার ওবিসি ইউআর এসসি এসটি সবার ক্ষেত্রেই এক, নাকি তারাও আবার 3 বছর 5 বছরের ছাড়টা পাচ্ছে? না, সবার ক্ষেত্রেই এক। আচ্ছা, তো স্যাক্টের ক্ষেত্রে কিন্তু 47 বছরটা সব ক্যাটাগরির জন্যই একই থাকছে। তো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি স্যার, প্রাইভেট কলেজে পড়াচ্ছেন তাহলে তো সে স্যাক্টের আন্ডারে থাকছে না নিশ্চয়ই? না। তো সেক্ষেত্রে কি বয়সের ছাড় পাবেন? না, এখানে একটা বলে রাখি যে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে যারা চাকরিরত তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয় না।
একমাত্র যারা স্যাক্টে আছেন, ঠিক আছে, যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভড, সেই কারণে তারাই বয়সের ছাড় পাবেন, অন্যরা পাবেন না। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। সেটা হচ্ছে, একজন প্রার্থী বলেছেন তার নেট আছে, কিন্তু MA তার 4th সেম চলছে, রেজাল্ট এখনো হাতে পায়নি, তো সে কি অ্যাপ্লাই করতে পারবে? যদি এর রেজাল্ট হাতে না পায় তাহলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং জানিয়ে রাখি এখানে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা, তার মধ্যেই তার সার্টিফিকেটটা থাকতে হবে। যদি এখন MA তার কমপ্লিট হয়ে গিয়ে থাকে, অনেকের ক্ষেত্রেই হয় সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে, দেখা গেল যে যেদিন লাস্ট ডেট তার আগের দিন সে সার্টিফিকেটটা তার ইস্যু হয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ স্যার কি বলতে পারে যে 15ই এপ্রিল লাস্ট ডেট থাকছে, তাহলে 15ই এপ্রিলের মধ্যে তার সার্টিফিকেটটা থাকতে হবে? একদম 15ই এপ্রিলের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তাহলেই সে পারবে। একদম। স্যার, পরের প্রশ্নটাই বলছি যে একজন প্রার্থী সে PhD করছে, তার এখনো PhD কমপ্লিট হয়নি, তাহলে সে কি কোনো সুবিধা পাবে? সুবিধা বলতে, যেহেতু PhDটা কমপ্লিট হয়নি, সে কারণে তো সে PhDটা শো করাতে পারবে না, তো PhDর জন্য যে ধার্য নম্বর সে কিন্তু পাবে না, কারণ অনগোয়িং PhDর জন্য কোনো স্পেশাল গ্রাউন্ড কিন্তু এখানে থাকে না। একমাত্র PhD কমপ্লিট করে অন্তত প্রভিশনাল সার্টিফিকেটটাও যদি থাকে, সেক্ষেত্রে সুবিধা পেতে পারে, অন্যথায় পাবে না। আচ্ছা, আর একজন প্রার্থী বলছেন সে আমাদেরই স্টুডেন্ট, আমাদের এখান থেকেই এবারে নেট ডিসেম্বর 2025-এ সে পাস আউট করেছে, তো কোয়ালিফাই সে তো করেছে, কিন্তু সে এখনো সার্টিফিকেটটা পায়নি, তাহলে সে কি এই CSC-তে বসতে পারবে স্যার? দেখো, সবার আগে বলি যে কোয়ালিফাই করেছে তার মানে তার কিছু কোয়ালিফিকেশনের যে ওই একটা মার্কশিট হয়, সেটা অলরেডি আছে, তো সে অ্যাপ্লাই করার সময় সে ওটা দিয়ে বা ওইখানকার মার্কসটা দেখিয়ে সে অ্যাপ্লাই করতে পারে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর CSCর ইন্টারভিউ তো কালকেই হয়ে যাচ্ছে না, হতে এখনো দেরি আছে, কমপক্ষে ভোটের পর, সেই মানে জুলাই আগস্ট এর আগে তো হবে না, তো ততদিনে আশা করি সে সার্টিফিকেট পেয়ে যাবে, ঠিক আছে, তো অসুবিধা কিছু হবে না, সে অ্যাপ্লাই করতে পারে এবং নির্দ্বিধায় প্রস্তুতি নিতে পারে, প্রিপারেশন নিতে পারে ফর ইন্টারভিউ। তাহলে স্যার এই WB সেটেরও তো রেজাল্ট বেরোলো, তারাও তাহলে অ্যাপ্লাই করতে পারবে, তাই তো? 100%। সেই কারণেই তো তড়িঘড়ি রেজাল্ট বার করলো আমাদের কলেজ সার্ভিস কমিশন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, পরের প্রশ্নতে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা অ্যাকচুয়ালি কারা কারা পাবেন? এক্সপিরিয়েন্সের নাম্বার যদি বলো, এক্ষেত্রে যারা কলেজে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, অনেক সময় দেখা যায় যে কাছে বাড়ি মানে চাকরিটা নেওয়ার জন্য অনেকে আবার অ্যাপ্লাই করেন, তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন। এবং এখানে সবথেকে বেশি বেনিফিটেড হবেন যারা স্যাক্ট হিসাবে আছেন, তারা দীর্ঘদিন ধরে স্যাক্ট হিসাবে আছেন তারা। তবে এই স্যাক্ট ছাড়াও অনেকে কন্ট্রাকচুয়াল থাকেন, তারাও কিন্তু সরকারি কলেজে কন্ট্রাকচুয়াল, তারাও কিন্তু এই এক্সপিরিয়েন্সের নাম্বারের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যান এবং তারা আবেদন করতে পারেন। তো এই 3 শ্রেণীর যারা আছেন তারাই একমাত্র এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবেন। আচ্ছা, তাহলে প্রাইভেট কলেজে যারা পড়াচ্ছেন তারা কি পাচ্ছেন এই নম্বরটা? দেখুন, যতদূর সম্ভব, আমার যতদূর নলেজ, আমি যতদূর শুনেছি, যারা প্রাইভেট কলেজে পড়াচ্ছেন তারা সম্ভবত এই নাম্বারটা পান না। এবার তবে আমি অবশ্যই এটা বলবো, আপনার যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি ফর্ম ফিল আপের সময় লিখবেন, সেটা আপনি যে কলেজেই পড়ান, এবং কলেজ থেকে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপর বাকিটা কি হবে, তারা দেবে কি দেবে না, সেটা তো ইন্টারভিউয়ের আগে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তো আপনি আপনার দিক থেকে ঠিক রাখুন সবটা, বাকিটা তো সময় বলবে। আচ্ছা, এর পরের প্রশ্ন রয়েছে, যারা ধরুন ইন সার্ভিস রয়েছে, আপনার কথা মতো যে বাড়ির কাছে আসতে চাইছে, তারা কি তাহলে এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা তো পাচ্ছে, পাশাপাশি সার্ভিস কন্টিনিউয়েশন সেটা কি তারা পাবে? অবশ্যই পাবে, কেন পাবে না? তার তো সার্ভিস কন্টিনিউয়েশন পাওয়া নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ সে তো সেটা ব্রেক করছে না, ঠিক আছে, তো অবশ্যই সার্ভিস কন্টিনিউয়েশন থাকবে। আচ্ছা, রিসার্চ পাবলিকেশনে 5 নম্বর আছে, এই 5 নম্বরটা মানে কিভাবে পাওয়া যায়? হ্যাঁ, এখানে একটু জানিয়ে রাখি, রিসার্চ পাবলিকেশনে 5 নম্বর মানে অনেকে এরকম ভাবে যে আমি গিয়ে একটা বই দেখিয়ে দিলাম, আমার কোথাও একটা পেপার পাবলিশ হয়েছে, বা আমি 4 জায়গায় সেমিনার করেছি, তার সার্টিফিকেট দেখিয়ে দিলাম, আমি 5 নম্বর পেয়ে গেলাম। ব্যাপারটা একেবারেই কিন্তু সেরকম নয়। বেশ কিছু মানদণ্ড থাকে এই ক্ষেত্রে, যেমন আমাদের জার্নালগুলো, যেমন আমি যদি দেখি পিয়ার রিভিউড জার্নাল, তার ক্ষেত্রে কিন্তু এটা একটা মানদণ্ড। আবার
আবার ISSN বা ISBN নাম্বার থাকতে হবে, এরকম জার্নালে বেরোতে হবে। কারণ এখন চারিদিক থেকে নানান রকম জার্নাল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইভেন এরকমও শোনা যায় পয়সা দিয়েও পাবলিকেশন করে দিচ্ছে। তো সেই জার্নালটা কতটা স্ট্যান্ডার্ড, পিয়ার রিভিউ কিনা, ISSN ISBN নাম্বার আছে কিনা, এগুলো দেখা হয়। আর জানিয়ে রাখি, প্রতিটা জার্নালের জন্যে 0.5 করে নাম্বার পাওয়া যায়। যে আমি একটা দেখিয়ে দিলাম সেখানেই আমি 5 নম্বর পেয়ে যাচ্ছি, বিষয়টা কিন্তু একেবারেই এতটাও সহজ হয় না, ঠিক আছে। তাই এই 5 নম্বর সাধারণত বলে 10টা জার্নাল থাকলে 5-এ 5 পাবো, ঠিক আছে, তো সেটা পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটার জন্য 0.5 মানে হাফ নাম্বার করে বরাদ্দ থাকে। তাহলে কি স্যার এটা বলতে পারি যে এই সিএসসি বেরোনোর ঠিক আগে আগেই আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অ্যাড, যে জার্নাল বের করতে চান বা নিজের লেখা বই বের করতে চান তাহলে এই নাম্বার পাবেন, সেটা কি করা উচিত স্টুডেন্টদের? কতটা কি গাইড করবেন? এখানে সবার আগেই বলবো, সিদ্ধান্ত একেবারেই তোমার নিজের। তো যেখানেই আমরা করব সবার আগে আমাকে দেখে নিতে হবে সেই জার্নালটা, অনেক রকমের জার্নাল হয়, তাদের নির্দিষ্ট ISSN বা ISBN নাম্বার আছে কিনা, এটা প্রথম শর্ত। এর থেকে ভালো হতে গেলে সে পিয়ার রিভিউড কিনা, ঠিক আছে, তার থেকে ভালো হতে গেলে সে UGC কেয়ার লিস্টেড জার্নাল কিনা, ঠিক আছে। তো এই তিনটে যদি হয়, ঠিক আছে, অনেক সময় ইন্টারন্যাশনাল জার্নাল হয়, ঠিক আছে। তো এরকম নানান ধরনের ব্যাপার স্যাপার থাকে, তো সব কিছু চেক করে তারপরেই এগোনো উচিত, ঠিক আছে, কারণ কষ্টের লেখা এবং কষ্টের পয়সা না হলে দুটোই বিফলে যাবে। আশা করছি এই রিসার্চ পাবলিকেশন নিয়ে যত ভ্রান্ত ধারণা ছিল সেটা স্যারের মুখ থেকে উত্তর পেয়ে তোমাদের ক্লিয়ার হলো। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2018 সাল বা 2015 সালের নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি যে টিচিং স্কিলে 10 নাম্বার থাকছে, এই টিচিং স্কিলে অ্যাকচুয়ালি কি করতে হয় স্যার? এখানে একটু বলে রাখি যে 2018-তে কিন্তু 10 নম্বর ছিল টিচিং স্কিলের জন্য, একদম ঠিক, কিন্তু টোটাল ইন্টারভিউয়ে 40 নাম্বার ছিল আমরা যদি দেখি। তো এখানে টিচিং স্কিল বলতে মূলত তোমার সাবজেক্টটাকে তুমি কত ভালো করে প্রেজেন্ট করতে পারছো, ঠিক আছে। তুমি মানে তোমাকে যে বিষয়টা বা যে টপিকটা ফর ডেমনস্ট্রেশন দেওয়া হলো, যে এই টপিকটার উপর তুমি ডেমনস্ট্রেশনটা করো, সেটা তুমি কত ভালো করে, কত ইনডেপথ, কত কম সময়ে, কতটা ছাত্র উপযোগীভাবে তুমি প্রেজেন্ট করতে পারছো, সেই স্টাইলটাকে মেনলি এখানে জাজ করা হয়। একদম স্যার। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এপিআই কোড নিয়েই। নেট সেট দুটোই রয়েছে, এখনকার অনেক প্রার্থীদের ক্ষেত্রেই এটা দেখা যায়। তো সেক্ষেত্রে কি নেটের জন্য যে বরাদ্দ নম্বর, সেটের জন্য যে বরাদ্দ নম্বর, অর্থাৎ দুটো নম্বরই কি সে পাবে? না, সেটা পাবে না। এখানে একটু বলে রাখি, যেমন দেখবেন আমাদের গাড়ি কেনার সময় আমাদের একটা ব্যাপার থাকে যে 3 বছরের ওয়ারেন্টি অথবা 1 লাখ কিলোমিটার পর্যন্ত। তার মানে বিষয়টা কি, যে কোনো একটা ধরা হবে, যেটা আগে হবে। হয়তো দেখা গেল 3 বছর হয়ে গেছে কিন্তু ওর এখনো 1 লাখ কিলোমিটার হয়নি, তো তার মানে 3 বছর পাচ্ছে। কিন্তু আবার কেউ দেখা গেল 1 বছরে এসে 1.5 লাখ কিলোমিটার চালিয়ে দিয়েছে, তাহলে ওই 1 লাখ কিলোমিটার পর্যন্ত যতদিন ছিল সেটাই। তো এক্ষেত্রেও তাই, ধরো সাপোজ সেটের জন্য 4 নাম্বার আছে, নেটের জন্য বরাদ্দ 5, তো তুমি যদি নেট সেট দুটোই পাস করো তাহলে 5 + 4 9 কিন্তু তুমি পাবে না, তুমি 5 পাবে। কারণ নেট আর সেটের মধ্যে নেটের জন্য হায়েস্ট মার্কসটা তোলা আছে, তাহলে তুমি এই দুটোর মধ্যে যেটা হায়েস্ট সেই মার্কসটা ফুল পাবে। আচ্ছা আচ্ছা, এরকমই আর একটা প্রশ্ন রয়েছে। আগে অনেকেই এমফিল ডিগ্রিটা করতো, তো এমফিলও রয়েছে, পিএইচডিও রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কি ওই রকম দুটো নাম্বারই পাবে? এক্ষেত্রেও সেই একই ব্যাপার, এমফিল পিএইচডি দুটো ডিগ্রি থাকলে ও কিন্তু পিএইচডির নাম্বারটাই পাবে, কারণ যেহেতু পিএইচডিটা হায়ার ডিগ্রি এবং ওখানকার যে বরাদ্দ নাম্বারটা সব থেকে বেশি, দুটোই পাবে না। এবং খুব ইন্টারেস্টিং, আমি 2-3 দিন আগেও দেখছিলাম ফর্ম ফিল আপের যে জায়গাটাতে, সেখানে কিন্তু এমফিল ডিগ্রিটা দেওয়ার জায়গায় ছিল না এবং সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। আমি জানি না এই মুহূর্তে সেটা সিএসসি চেঞ্জ করেছে কিনা, কিন্তু আমি 2 দিন আগেও যেটা দেখেছি সেখানে কিন্তু এমফিল ডিগ্রিটা দেওয়ার জায়গাই নেই। তো আশা করছি তোমরা তোমাদের মনের সমস্ত উত্তর পেলে। এছাড়াও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই রকমই স্যার কিংবা আমি এই চ্যানেলেই তোমাদের সমস্ত উত্তর নিয়ে হাজির হব, এবং অবশ্যই করে কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বলে রাখি, শুধুমাত্র যে সিএসসি তা নয়, নেট সেট পাশ করে রয়েছো, পাশাপাশি যদি তুমি পিএইচডি করতে চাও কিংবা অন্যান্য চাকরি নেট সেট পাশ করে থাকলে সেই সমস্ত চাকরির খোঁজও কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি।
তার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশাপাশি আমাদের যে অ্যাপ রয়েছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটা যদি তুমি ডাউনলোড করে রাখো সেখানেও কিন্তু তুমি এই রকম আপডেটগুলো পেয়ে যাবে। তো সবাইকে বলবো ঝটপট 15ই এপ্রিলের মধ্যে নিজেদের সিএসসির ফর্মটা ফিল আপ করে নাও, এবং ফর্ম ফিল আপ করতে যদি কোনো সমস্যা হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা সেটারও স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে হাজির হব। এবং পাশাপাশি বলবো সবাইকে রইল ইন্টারভিউয়ের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।